অক্টোবর 2015 সিআইএর হেডকোয়ার্টার ভার্জিনিয়ায় জন বেননের ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। কলটি করেছিল কোনো এক বাচ্চা। সে জানায় সে সিআইএর পুরো সিস্টেমকে হ্যাক করে ফেলেছে। এই কলটিকে অবশ্য প্রাঙ্ক কল হিসাবে ধরা যেত যদি এটি কোনো সাধারণ মানুষের ফোনে আসতো। কিন্তু জন বেনন তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টর ছিলেন। তাকে ফোন করা তো দূরের কথা, তার ব্যক্তিগত মোবাইল নাম্বার জানাটাও একটি বিশাল বড় বিষয় ছিল। এই কাহিনীটি সেই দুই বাচ্চার যারা সিআইএর মতো কঠিন সিস্টেমকে হ্যাক করে আমেরিকার মতো সুপার পাওয়ারকে কাঁপিয়ে দিয়েছিল। তারা কারা ছিল, কেন এবং কিভাবে তারা এই হ্যাকিংটি করেছিল? ফোনকারীকে তার দাবি জিজ্ঞেস করা হলে তারা বলে আমেরিকা যেন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ফিলিস্তিনে হামলা বন্ধ করে দেয় এবং দুনিয়াকে শান্তিতে থাকতে দেয়। এই ফোন কলের আগেই সিআইএ বুঝে গিয়েছিল তাদের সিস্টেম হ্যাক হয়েছে। এই হ্যাকিং কিভাবে সিআইএ তথা আমেরিকাকে কতটা ক্ষতি করেছিল তা একটু পরে বলছি। কল বন্ধ হতে পুরো আমেরিকান সরকার এবং সিআইএর মাথা খারাপ হয়ে যায়। একটি বাচ্চা যখন সিআইএর মতো এত কঠিন সিস্টেমকে হ্যাক করে তখন এটি সিআইএর জন্য একটি অপমানের বিষয় হয়ে দাঁড়ায়। আপনাদের এখানে জানিয়ে রাখি, সিআইএর এজেন্টরা তখনই নিজেদের পরাজিত মনে করে যখন তাদের পরিচয় প্রকাশ পেয়ে যায়। এমন কঠিন সিস্টেম হ্যাক হয়ে যাওয়া কত বড় ব্যাপার হতে পারে এটা সহজে অনুমান করা যায়। তদন্ত শুরু হলে জানা যায় এই কলটি আমেরিকা থেকে অনেক দূরে ইংল্যান্ডের লেস্টারশায়ার শহর থেকে করা হয়েছিল। আর এই কলটি করেছিল মাত্র 15 বছর বয়সী এক বাচ্চা, যে নিজেকে ক্র্যাকা পরিচয় দেয়। ক্র্যাকা একটি হ্যাকিং কমিউনিটি তৈরি করেছিল যার নাম ছিল ক্র্যাকাস উইথ অ্যাটিটিউড। কিন্তু সে সিআইকে কিভাবে হ্যাক করেছিল তা জানতে হলে আমাদের আরো একটু পিছনে যেতে হবে। 2008 সাল, সেখান থেকে এই কাহিনীর শুরু। 2008 সালে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আরও একটি ছেলে ছিল যার পরিচিতি ছিল ডিফল্ট নামে। সে ভিডিও গেম খেলা ভীষণ পছন্দ করত। গেমে জেতার জন্য সে গেমের প্রোগ্রামিংয়ে ঢুকত এবং বিভিন্ন কিছু পরিবর্তন করত। সে অনলাইন গেম যেমন কাউন্টার স্ট্রাইক নিজের মতো করে পরিবর্তন করে নিত, নিয়ম বদলে দিত, যার ফলে সে সহজে গেম জিতে যেত। সে গেমের সবকিছুই তার নিয়ন্ত্রণে রাখতে চাইত এবং এগুলো সে ইন্টারনেট থেকেই শিখেছিল। ডিফল্টের এসব কাজের অনুপ্রেরণা হয়েছিল একটি বিখ্যাত হ্যাকিং গ্রুপ অ্যানোনামাস থেকে, যেটি 2008 সালের দিকে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। অ্যানোনামাস গ্রুপ প্রায় সময় খবরের শিরোনাম হয়ে যেত। The hacking group Anonymous is threatening Donald Trump. অ্যানোনামাস হ্যাকাররা গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো হ্যাক করত এবং নিজেরা যা চাইতো সেই মেসেজ ওই সাইটগুলোতে লিখে দিত। এসব দেখে ডিফল্ট অ্যানোনামাস দ্বারা দারুণভাবে উৎসাহিত হয় এবং হ্যাকিং দুনিয়ায় পা রাখতে শুরু করে। ডিফল্ট শুরুতে ছোটখাটো ওয়েবসাইটগুলো হ্যাক করে, কিন্তু তার স্বপ্ন ছিল বড় কিছু করার, আর সেই কারণেই তার দরকার ছিল বড় একটি হ্যাকিং গ্রুপ। সেজন্য সে অ্যানোসেক নামে একটি বড় হ্যাকিং গ্রুপে যোগ দেয়। এই গ্রুপটি বেশ কিছু ওয়েবসাইট হ্যাক করেছিল, তবে এদের হ্যাকিংগুলো কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে করা হতো। হ্যাকিং করার সময় অ্যানোসেক গ্রুপ ব্রডনেট নামে একটি প্রযুক্তি ব্যবহার করত, যার মাধ্যমে তারা ভাইরাস তৈরি করত এবং তা ছড়িয়ে দিত। আর যেই কম্পিউটারগুলোতে সে ভাইরাস যুক্ত সেগুলোই অ্যানোসেকের নিয়ন্ত্রণে চলে যেত। এই ধরনের ভাইরাস আক্রান্ত কম্পিউটারগুলোকে বলা হতো বট, আর অসংখ্য বটের সমন্বয়ে গঠিত পুরো নেটওয়ার্কটিকে বলা হতো বটনেট। অ্যানোনসেকের সদস্য হওয়ার কারণে ডিফল্টের কাছেও বটনেটের অ্যাক্সেস ছিল। একদিন সে দেখল এই বটনেটে যুক্ত একটি কম্পিউটার কানাডার একটি মেডিকেল কলেজের। ডিফল্ট এই কম্পিউটারে বেশ কিছু সময় ব্যয় করে অবশেষে কলেজের আর্থিক নথিতে প্রবেশ করতে সক্ষম হয়। সে দেখতে পায় কলেজটি শিক্ষার্থীদের কাছ থেকে এখনও পর্যন্ত $9 মিলিয়ন টাকা বকেয়া রয়েছে, যে টাকাগুলো এখনও সেই গরিব শিক্ষার্থীগুলো পরিশোধ করতে পারেনি। এই সমস্ত রেকর্ড যখন ডিফল্টের কাছে চলে আসে তখন সে কলেজ কম্পিউটার থেকে এগুলো ডিলিট করে দেয়। আর এটাই ছিল ডিফল্টের প্রথম সফল হ্যাকিং, যার ফলে ওই মেডিকেল কলেজের পুরো ব্যবস্থাপনা এলোমেলো হয়ে যায়। আর এই প্রথম হ্যাকিংটা সে মজা করেই করেছিল, কিন্তু পরবর্তী হ্যাকিংটা সে রাগের মাথায় করে বসে। 2014 সালে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে একটি লজ্জাজনক আইন পাশ করা হয়, যে আইনে পশুদের সঙ্গে যৌন অত্যাচার বৈধ করে দেওয়া হয়। এই খবর শোনার পর সারা বিশ্বে অ্যানিমাল রাইটস অ্যাক্টিভিস্টরা ক্ষোভে ফেটে পড়েন। ডিফল্টের নিজেরও একটা কুকুর ছিল যাকে সে অনেক ভালোবাসত, তাই সে রেগে গিয়ে নিজের গ্রুপের সাথে মিলে ডেনমার্কের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে। এক্ষেত্রে ডিফল্ট বটনেট ব্যবহার করে এবং আইনের পক্ষে বলা সকল ওয়েবসাইটকে একত্রে হামলা চালায় এবং ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়। ডেনমার্কের সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়ার ফলে এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব ডেনমার্ক সরকারের এই পদক্ষেপকে নিন্দা জানানো শুরু করে। বিশ্বজুড়ে নিন্দার ফলে ডেনমার্ক সরকার এই চাপ সহ্য করতে না পেরে পরের বছর এই বিতর্কিত আইনটি বাতিল করতে বাধ্য হয়।
ডিফল্টের এই উদ্দেশ্য সফল হয়েছিল, কিন্তু মানুষের কৃতিত্ব অ্যানোনামাস নামক গ্রুপকে দিতে শুরু করে, কারণ তখন এই হ্যাকিং গ্রুপটি সংবাদ শিরোনামের ফ্রন্ট পেজে থাকতো। আর এই বিষয়টি ডিফল্টের একদমই ভালো লাগেনি। সে এত বড় কাজ করলো অথচ ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে। অন্য হ্যাকারদের মতো ডিফল্টও কখনো নিজের পরিচয় প্রকাশ করতো না। সে জানতো হ্যাকিংয়ের কারণে কখনো যদি সে ট্রেস হয়ে যায় তাহলে ফলাফল ভয়ঙ্কর হতে পারে। সে সাধারণত নিজের বাড়ির ওয়াইফাই ব্যবহার করতো না, বরং সে একটি স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন কিনে রেখেছিল, যেটা সে নিজের বাড়ির থেকে অনেক দূরে ইনস্টল করে রেখেছিল। সে দূরের জায়গা থেকে একটি প্রাইভেট নেটওয়ার্ক বানিয়ে নিজের বাড়িতে ইন্টারনেট চালাতো। তাছাড়া তার কম্পিউটারও অত্যন্ত সিকিউর ছিল, এমনকি সেই সিকিউরিটির কারণেই কম্পিউটার চালু হতে 30 মিনিটেরও বেশি সময় লেগে যেত। কিন্তু নিজের প্রাইভেসির কারণে এতক্ষণ অপেক্ষা করতেও তার কোনো আপত্তি ছিল না। এখন পর্যন্ত আপনি এই কাহিনীর মাত্র 2টি চরিত্র সম্পর্কেই জেনেছেন। একজন হলো ক্র্যাকা, যে ইংল্যান্ডে থাকতো। অন্যজন হলো ডিফল্ট, যে আমেরিকায় থাকতো। 2013 সালের আগে তারা একে অপরকে চিনত না, কিন্তু এরপর একটি ঘটনা ঘটে যা তাদের একত্রিত করে দেয়। এই ঘটনার মূল চরিত্র হলো এডওয়ার্ড জোসেফ স্নোডেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি NSA-তে কম্পিউটার ইন্টেলিজেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। একটি আমেরিকান গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করার সময় সে জানতে পারে CIA প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য গোপনে সংরক্ষণ করে এবং তাদের ব্যক্তিগত কাজে সেটি ব্যবহার করে, যার কোনো কিছুই ব্যবহারকারীরা জানত না। এডওয়ার্ড চেয়েছিলেন CIA-এর এই গোপন অপারেশন ফাঁস করতে, কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন, কারণ এই কাজটি আমেরিকা থেকে করা সম্ভব নয়। এই কাজটি করার জন্য হয় তাকে মেরে ফেলা হবে, নয়তো সিক্রেট ইনফরমেশন ফাঁস করার অপরাধে তাকে জেলে ভরা হতে পারে। এই আশঙ্কার ভয়ে তিনি ছুটি নিয়ে নেন এবং হংকংয়ে চলে যান। সেখানে গিয়ে তিনি এক সাংবাদিকের কাছে আমেরিকার এই গোপন অপারেশন ফাঁস করে দেন। এই খবর পাবলিক হতেই বিশ্বজুড়ে আবারও হইচই পড়ে যায়। মানুষ অত্যন্ত রেগে যায়, কারণ তাদের ব্যক্তিগত ডাটা তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছিল। এই ঘটনার পর ডিফল্ট এবং ক্র্যাকা একে অপরের সাথে যোগাযোগ করে। তারা দুজন মিলে আমেরিকান সরকার এবং CIA-কে একটি শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। তারা CIA-কে এটা অনুভব করাতে চেয়েছিল যে যখন কোনো ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয় তখন কেমন লাগে। ক্র্যাকা এবং ডিফল্টের লক্ষ্য ছিল কিন্তু একই। ডিফল্ট চেয়েছিল আমেরিকার জনগণের প্রাইভেসি লঙ্ঘনের প্রতিশোধ নিতে, আর ক্র্যাকা চেয়েছিল ফিলিস্তিনিতে হওয়া হামলার প্রতিশোধ নিতে। অর্থাৎ এদের দুজনেরই শত্রু ছিল আমেরিকা। তাদের প্রথম টার্গেট ছিল আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর জেমস ক্ল্যাপার ওপর। তারা তার ফোন নাম্বার পাবলিক করে দেয়, এমনকি গুগলে শুধু জি লিখলেই তার ফোন নাম্বার চলে আসতো। এরপর তারা চায় আরও হাই প্রোফাইল একজনকে হ্যাক করতে। তাদের পরবর্তী লক্ষ্য ছিল CIA-এর ডিরেক্টর জনস ব্রেনানের ওপর। ক্র্যাকা অনেক খোঁজাখুঁজির পর ইন্টারনেটে জনস ব্রেনানের একটি পাবলিক মোবাইল নাম্বার পায়। সে দেখে মোবাইল নাম্বারটি ছিল ভ্যারিজন নামক একটি আমেরিকান মোবাইল কোম্পানির। ক্র্যাকা ভ্যারিজন ইন্টারন্যাশনাল টেক সাপোর্ট টিমকে ফোন করে এবং সে নিজেকে ওই কোম্পানির একজন কর্মী বলে পরিচয় দেয়। সে বলে সে একজন কাস্টমারের তথা ব্রেনানের সমস্যা সমাধানের জন্য ফোন করেছে, কারণ তার সিস্টেমে অনেক টেকনিক্যাল ইস্যু আছে। ভ্যারিজন টিম তখন তার পরিচয় যাচাইয়ের জন্য একটি পিনকোড চায়, যেটি ক্র্যাকা আগে থেকে হ্যাক করে নিয়েছিল। যাচাইয়ের পর হ্যারিজন টিম জন ব্রেনানের ব্যক্তিগত সকল তথ্যই ক্র্যাকাকে দিয়ে দেয়। এখন ক্র্যাকার কাছে জন ব্রেনানের একটি অ্যাকাউন্ট নাম্বার ছিল। এখন জন ব্রেনানের ব্যাকআপ মোবাইল নাম্বার, ঠিকানা এবং ব্যাংক কার্ডের শেষ 4 ডিজিটের সংখ্যা সবকিছুই ক্র্যাকার কাছে ছিল। এবারের লক্ষ্য ছিল ব্রেনানের ইমেইল হ্যাক করা। সেই ইমেইল খুলে দেখে তাতে ছিল অনেক গুরুত্বপূর্ণ টপ সিক্রেট ইনফরমেশন। তাতে ছিল অন্যান্য CIA-এর অফিসারদের সকল ডাটা এবং সরকার থেকে আসা গোপন নির্দেশাবলী। ততক্ষণে জন ব্রেনানের কাছে খবর চলে যায় যে তার ইমেইল হ্যাক হয়ে গিয়েছে। ব্রেনান সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ক্র্যাকা ইতিমধ্যে সবকিছু ডাউনলোড করে নিয়েছে। তারপর ক্র্যাকা একে একে সব অফিসিয়াল ডকুমেন্টগুলো পাবলিক করতে শুরু করে, যার ফলে আমেরিকায় হইচই পড়ে যায় এবং সারা দুনিয়ায় CIA-এর বদনাম শুরু হয়। এখন হ্যাকারকে ধরায় আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। গোয়েন্দারা যে কোনোভাবেই হ্যাকারদের খুঁজতে বের হয়, কিন্তু তারা কোনো ক্লু বা প্রমাণ পাচ্ছিল না। জন ব্রেনানকে ফোন করার কয়েকদিন পর ক্র্যাকা আরেকটি চমক দেয়। সে জাস্টিস ডিপার্টমেন্টের 9000 কর্মী এবং FBI-এর 20,000 এজেন্টের ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দেয়। এত কিছু করার পরও ক্র্যাকা নিশ্চিত ছিল। সে ভাবছিল আমাকে ধরা হয়তো অসম্ভব। কিন্তু অন্যদিকে ডিফল্ট, যিনি নিজেই যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন, কারণ তার মনে হচ্ছিল এভাবে চলতে থাকলে তাকে একদিন না একদিন ধরা খেতেই হবে। ডিফল্টের ভয় ছিল যদি সে একবার ধরা পড়ে তাহলে তার জীবন এখানেই শেষ হয়ে যাবে। হয়তো তারা কখনোই ধরা পড়তো না যদি না ডিফল্ট এই ভুলটা না করত। একদিন নেশার ঘরে ডিফল্ট তার এক বন্ধুকে ফোন করে বলে CIA-কে হ্যাক করার পিছনে তারই হাত ছিল। এই এক বলেই ডিফল্ট এবং ক্র্যাকার কাহিনী শেষ হয়ে যায়। এর কিছুদিন পরেই FBI হানা দেয় ডিফল্টের ঘরে। তাকে টেনে হেঁচড়ে আটক করে নিয়ে যাওয়া হয়
তাকে ইন্টারগেশন জেরার সময় ক্র্যাকার নামও সামনে চলে আসে। তারপর ব্রিটিশ পুলিশের সহায়তায় ক্র্যাকারকেও গ্রেপ্তার করা হয়। ক্র্যাকার আসল নাম ছিল ক্যান ক্যাম্বেল, আর ডিফল্টের আসল নাম ছিল জাস্টিস গ্রে লিভারম্যান। ক্র্যাকার যেহেতু কম বয়সী ছিল, তাই তাকে মাত্র 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর ডিফল্ট, যদিও সে সরাসরি হ্যাকিংয়ের সাথে যুক্ত ছিল না, তাই তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ তারা দুজনেই জেল থেকে মুক্ত, সাইবার সিকিউরিটি ফিল্ডে নিজেদের ক্যারিয়ার গড়েছে। পরিশেষে আপনার কি মনে হয়, তারা কি ঠিক কাজ করেছিল নাকি ভুল? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।